আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি সামির হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। পণ্য রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞায় বাংলাদেশের চেয়ে ভারতের বেশি ক্ষতি হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দুপুরে সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে যুব সমাবেশে তিনি একথা বলেন। তিনি বলেন, ভারত বাংলাদেশে বেশি পণ্য রপ্তানি করে থাকে, যেহেতু ভারত বাংলাদেশি পণ্যের উপর নিষেধাজ্ঞা দিয়েছে তাই আমরা বিকল্প ব্যবস্থা খুঁজছি। ইশরাক প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন রয়েছে তাই এ বিষয়ে কোনো মন্তব্য করা সমীচীন না। বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা তো বলেছেন যে নিষেধাজ্ঞায় আমাদের থেকে বেশি ভারতেরই ক্ষতি হবে, কারণ আমদানিটা আমরা ভারত বাংলাদেশে বেশি রপ্তানি করে থাকি। তবে অবশ্যই যেহেতু এটা একটা সাডেন সেক্ষেত্রে আমাদের বিকল্প ব্যবস্থা খুঁজতে হবে। সেই বিকল্প ব্যবস্থা খোঁজা পর্যন্ত তো কিছু প্রতিবন্ধকতা থাকবে এবং ব্যবসায়ীদের সাময়িক হয়তো কিছু ক্ষতি হবে, তবে দীর্ঘমেয়াদে আমরা মনে করি এটা আমাদের আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাওয়ার একটা সুযোগ। রাজধানীর ভাটারা থানায় জুলাই অভ্যুত্থানের সময় হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়া কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। এর আগে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। গত বছরের 9 জুলাই নুসরাত ফারিয়া কানাডা গিয়ে 14 আগস্ট দেশে ফেরেন বলে আদালতে তথ্য উপস্থাপন করেছেন তার আইনজীবীরা। গাজীপুর প্রতিনিধি ফজলুল হক মোড়ল ও মাসুদ পারভেজের সহযোগিতায় শাকির আদনানের রিপোর্ট। ঢাকার সিএমএম আদালতে সকালে ভাটারা থানার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা দেওয়ার পর জামিন শুনানি হয়। শুনানি শেষে চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর হওয়ার পর জামিনের কাগজপত্র ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে পাঠানো হয়। সেখান থেকে পরে তা গাজীপুরের কাশিমপুর কারাগারে পৌঁছায়। বিকেল 4টার দিকে নায়িকা নুসরাত ফারিয়া কারাগার থেকে মুক্তি পান। সে সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 22 মে জামিন শুনানির দিন ধার্য থাকলেও দুদিন এগিয়ে মঙ্গলবার শুনানি করেন আদালত। ঘটনার সময় উনি কানাডাতে অবস্থান করেছিলেন। সেই সমস্ত আমরা ভিসা, পাসপোর্ট সহ সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র দিয়েছিলাম। সেই পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত আয়ুষ সাহেবকে নির্দেশ দিয়েছিলেন প্রতিবেদন দাখিল করার জন্য। সেই কারণে বিজ্ঞ আদালতে আয়ুষ সাহেব আজকে প্রতিবেদন দাখিল করেছেন এবং প্রতিবেদন দাখিলের সাপেক্ষে আমরা জামিন শুনানি করেছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 5,000 টাকা বন্ডে জামিন মঞ্জুর করেছেন। আমরা আশা করেছি যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। তদন্তকারী কর্মকর্তা তার রিপোর্টটা আদালতে দাখিল করেছিলেন। দাখিল করার পরিপ্রেক্ষিতে আদালত তার আইনজীবীরা যারা ছিল তারা যেহেতু তদন্ত রিপোর্টটা চলে এসেছে, প্রতিবেদনটা চলে এসেছে, তারা জামিনের দরখাস্ত দেন এবং বিজ্ঞ আদালতের কাছে দরখাস্ত দেওয়ার ফলে বিজ্ঞ আদালত আজকেই মামলাটি তার জামিন দরখাস্তটি শোনার আমল নেন এবং ব্যবস্থা করেন। তো উভয়ের বক্তব্য এবং প্রতিবেদন দেখে বিজ্ঞ আদালত তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। পুলিশ রিপোর্ট পর্যন্ত তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। গত 18 মে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরদিন 19 মে তাকে আদালতে হাজির করলে শুনানি শেষে নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠান আদালত। শাকির আদনান, চ্যানেল আই। সিরাজগঞ্জের শাহজাদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে 2 গ্রামবাসী সংঘর্ষে নজরুল ইসলাম নামের এক কৃষক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 10 জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন। মঙ্গলবার সকালে উপজেলার রূপবাটি ইউনিয়নের কুলিয়ারচর বাগধনাইল গ্রামে ওই ঘটনা ঘটে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার কুলিয়ারচর ও বাগধনাইল গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে বাগধনাইল গ্রামের নজরুল ইসলাম নামের এক কৃষকের মৃত্যু হয়।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে 4 বছরের শিশু ধর্ষণের অভিযোগে শাহাদাত হোসেন সাদ্দাম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। মামলা সূত্রে জানা গেছে, শাহাদাত হোসেন সাদ্দাম শিশুটির মুখ চেপে একটি ঘরে নিয়ে ধর্ষণ করে। রাতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে শিশুটির অবস্থা আরও অবনতি হলে চিকিৎসকের পরামর্শে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করলে শাহাদাতকে গ্রেপ্তার করে পুলিশ। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চাঁদপুর হাইমচর সড়কের পুরানবাজার সেতু থেকে হরিণা ফেরিঘাট পর্যন্ত 5 কিলোমিটার রাস্তা খানাখন্দে ভরে মরণ ফাঁদে পরিণত হয়েছে। হাজার হাজার যানবাহন চলাচল করে এই পথে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনার শিকার হন যাত্রীরা। বৃষ্টির দিনে রাস্তার গর্তে পানি জমে থাকায় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়। মোর্শেদ আলমের তথ্য, ভিডিও চিত্রে আল মুসিদের রিপোর্ট। চাঁদপুর জেলার অন্যতম ব্যস্ত সড়ক চাঁদপুর হাইমচর সড়ক। পুরান বাজার সেতু থেকে দোকানঘর পর্যন্ত পৌরসভার আওতাধীন, আর দোকানঘর থেকে হরিণা পর্যন্ত সড়ক বিভাগের। 2 বিভাগের আওতায় হওয়ায় রাস্তার মেরামত করা জটিল হয়ে পড়েছে। কোনো বিভাগের পক্ষ থেকেই উদ্যোগ নেওয়া হচ্ছে না। পেশেন্ট নিয়ে যদি হাসপাতালে যাইতে হয়, ইমার্জেন্সি যাইতে পারে না কেউ, কারণ যে অবস্থা রাস্তার, মানুষ এই রাস্তা দিয়ে গেলে যে সুস্থ থাকে হ্যাঁ অসুস্থ হয়ে যায়। গাড়ি মারি চানো উল্টে যায়, গাড়ি ফল্টি গিয়ে যায়, মানুষ অ্যাক্সিডেন্টে যায়, মানুষ অনেক দুর্ঘটনা ঘুরে যায়। একদিন কাম করলে আরেকদিন ভাঙে যায় গাড়ি, মনে হয় একদিন পরের দিন আবার কাম করার লাগে, কাম করে আরো হয়ে যায় গাড়ি। ছেলেমেয়েরা স্কুলে যাওয়া আসা খুব কষ্টদায়ক, এবং আমাদের গর্ভবতী মায়েরা, মহিলারা, বৃদ্ধ মহিলারা বাচ্চা কাচ্চা নিয়ে আইতে যাইতে এই খুব কষ্ট অসুবিধা। সড়ক বিভাগ বলছে রাস্তার কাজ খুব শিগগিরই শুরু হবে। দোকানঘর থেকে হাইমচর পর্যন্ত যে রাস্তাটা আছে আমরা মাইনর থেকে টেন্ডার করছি এবং 2টার কাজ অলরেডি শুরু হয়ে গেছে, আর একটা টেন্ডারে আছে, সে টেন্ডার কমপ্লিট হলে এই কাজ শুরু করে দেব। চাঁদপুরের হাইমচর, ফরিদগঞ্জ, রায়পুর এই 3 উপজেলার মানুষ এই পথেই প্রতিদিন যাতায়াত করে। তাদের দাবি দ্রুত সড়কটি সংস্কার করে যান চলাচলের উপযোগী করা হোক। আল মুসিদ, চ্যানেল আই। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন রাজীব আহমেদের রিপোর্ট। মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে জেলা প্রাথমিক শিক্ষা টাস্কফোর্স কমিটির প্রথম সভা হয়েছে। পাবনায় জুলাই গণঅভ্যুত্থানে 6 শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা প্রশাসক মফিজুল ইসলাম। বাগেরহাটে রোডম্যাপ ঘোষণা করে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন। চাঁপাইনবাবগঞ্জে 2 দিনব্যাপী 46তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সামাদ। চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার দর্শনায় সনদ ব্যতীত ডাক্তার পদবি ব্যবহার ও প্রচার করার অপরাধে জন্ডিস চিকিৎসালয়ের মালিককে 30,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঝালকাঠিতে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক কর্মশালা হয়েছে। শিক্ষকদের ঈদুল আজহার পূর্বেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান সহ নানা দাবিতে মানববন্ধন করেছে চাঁপাইনবাবগঞ্জের শিক্ষক কর্মচারীরা। নোয়াখালীর কোম্পানিগঞ্জে যুবদল কর্মী আব্দুল সাত্তার বাদশাকে কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদ ও আসামিদের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে এলাকাবাসী। রাঙামাটিতে 3 দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও 9ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবাইদা আক্তার। রাজীব আহমেদ, চ্যানেল আই। গাজীপুরের শ্রীপুরে লবলং খাল দখল ও খালের গতিপথ পরিবর্তন করে কারখানা নির্মাণের অভিযোগ উঠেছে। এতে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি বিরূপ প্রভাব পড়ছে পুরো জীববৈচিত্র্যে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে পরিবেশ বিরোধী এমন কর্মকাণ্ড চললেও তা বন্ধে উদ্যোগ নেয়নি প্রশাসন। তবে খালটি দখলমুক্ত করতে যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। মাসুদ পারভেজের ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট।
শিল্পায়নের আগ্রাসন ও প্রভাবশালীদের দখল দূষণে বহু আগেই নিজস্বতা হারিয়েছে শ্রীপুর উপজেলার লবলং খাল। এবার খালটির অস্তিত্ব পুরোপুরি মুছে ফেলতে নয়াপাড়া গ্রামের অংশের গতিপথ রোধ করে নির্মাণ করা হয়েছে সিলমুন পাইপ অ্যান্ড ফিটিংস কারখানা। শুধু তাই নয়, খালের উপর নির্মাণ করা হয়েছে স্থায়ী ব্রিজ। শ্রীপুর ও ময়মনসিংহের ভালুকা উপজেলার পানি নিষ্কাশনের অন্যতম এই পথ বন্ধ হওয়ায় জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। আগে খালটা নাই, এখন আর কি চিকন একটা ড্রেন হয়ে গেছে। গরু দোয়াইছি, এটাই দেখছি। মাছ টাছ মারা যায় না, খালের মধ্যে পচা পানি, দুর্গন্ধ খুব। জলজ জীববৈচিত্র্য রক্ষায় খালটি দখলমুক্ত করতে প্রশাসনকে উদ্যোগী হওয়ার তাগিদ পরিবেশবাদীদের। নদী, খাল, জলাশয় এগুলো হচ্ছে জলজ জীববৈচিত্র্যের আধার। এগুলো যদি আমরা শ্রেণী পরিবর্তন করি, গতিপথ পরিবর্তন করি বা প্রবাহ বন্ধ করে দেই, তাহলে এগুলো জীববৈচিত্র্য শূন্য হয়ে যাবে। আর জীববৈচিত্র্য শূন্য হলে আমাদের যেই পরিবেশ সম্মতভাবে বেঁচে থাকাটা খুব কঠিন হয়ে যাবে। আরেকটি বিষয় হচ্ছে ইকোসিস্টেম সার্ভিস থেকে আমরা বঞ্চিত হব। সীমানা নির্ধারণ সহ খাল পুনরুদ্ধারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। আগের বাউন্ডারি ওয়ালটা মনে হয় যেন কিছু অংশ খালের অংশ চলে গেছে, সেটা সার্ভেয়ার দ্বারা সীমানা নির্ধারণ করলে 100% নিশ্চিত হবে। এই ফ্যাক্টরগুলো যেহেতু কোনো অনুমতি ছাড়াই হয়েছে, এই ফ্যাক্টরগুলো নেক্সট অপসারণ করাটাই হচ্ছে আমাদের নেক্সট পদক্ষেপ। এর জন্য আমরা তাদেরকে নোটিশ করব। প্রকৃতি পরিবেশ রক্ষায় দখলমুক্ত করে খালটি আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি পরিবেশবাদী সহ সব মহলের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।